নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারে অলরেডি এসআইআর হয়ে গিয়েছে এবং সেই একই ধাঁচে পশ্চিমবঙ্গেও এবার এসআইআর শুরু হতে চলেছে। তবে শুধু পশ্চিমবঙ্গে নয়, তার সঙ্গে একাধিক রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী মাসের শুরু থেকেই। এবং কোন কোন রাজ্যে অনুষ্ঠিত হবে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং তার সঙ্গে এই মুহূর্তে এসআইআর এর জন্য কোন কোন ফর্ম ফিল আপ করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, কিভাবে সেই ফর্ম আপনারা হাতে পাবেন, সমস্তটাই আলোচনা করব আজকের এই বিস্তারিত ভিডিওতে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা আলোচনা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে প্রথম থেকে তিনি বলে এসেছিলেন যে এসআইআর এর বিরোধিতা আমরা করছি, এবং সেই বিরোধিতা কোথাও গিয়ে যেন হাতে কলমে শুরু হয়ে গেল তেমনই অনেকে মনে করছেন। সেই সমস্ত খবরের আপডেট আপনাদের দেব এবং সমস্ত ইনফরমেশন দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, শেষ অবধি দেখুন, স্কিপ না করে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে বিহারের যে এসআইআরটা হয়ে গিয়েছে সেটা বহু বিতর্কিত একটা এসআইআর, একদম হঠাৎ করে আজকে বলে কালকেই শুরু করে দেওয়া, এবং কোনো ধরনের কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা না বলে এসআইআর শুরু করে দেওয়া, তাই নিয়ে বিভৎস একটা আন্দোলন তৈরি হয়েছিল। এবং এসআইআর যখন হচ্ছে তখন একদম সরাসরি পার্লামেন্ট চলছিল, পার্লামেন্টে সেশন চলছিল, এবং তখন আমরা দেখতে পেয়েছিলাম পার্লামেন্টে পর পর এসআইআর বিরোধিতায় একদম বিরোধীরা এক কাট্টা হয়েছিল। সম্পূর্ণ আইএনডিআই এর জোটের যতজন একদম এমপি রয়েছেন তারা প্রত্যেকে একত্রিত হয়েছিলেন। সেখান থেকে তারা রীতিমতন দিল্লি পুলিশের দ্বারা একদম রীতিমতন অ্যারেস্টেড বলা যায় না, তাদেরকে ধরা হয়, তাদেরকে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে একটা বৃহত্তর আন্দোলন গড়ে উঠেছিল। এবার সেই এসআইআর এর প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে এবং তার সঙ্গে বিভিন্ন রাজ্যে। কোন কোন রাজ্যে সেই এসআইআর এর প্রভাব পড়তে চলেছে? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান এবং নিকোবর, অর্থাৎ এই যে সামগ্রিক সমস্ত রাজ্যগুলোতে এসআইআর দ্বিতীয় ধাপে শুরু হতে চলেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা প্রত্যেকটা রাজ্যেই ভোট অনুষ্ঠিত হবে আগামী বছর। এবং বিধানসভা ভোটের ঠিক আগেই এসআইআর প্রক্রিয়াটা শুরু হচ্ছে কবে থেকে? 4 নভেম্বর থেকে, অর্থাৎ 27 অক্টোবর রাত 12টার থেকে একদম সরাসরি সমস্ত যে ভোটার লিস্ট সেটা ফ্রিজ করে দেওয়া হলো। এর পরবর্তীতে আর কখনোই 4 নভেম্বর পর্যন্ত কেউ নাম অ্যাড করতে পারবে না কিংবা কেউ নাম ডিলিট করতে পারবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটা স্তব্ধ থাকছে 4 নভেম্বর পর্যন্ত। 4 নভেম্বর থেকে আবার একদম অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই এসআইআর প্রক্রিয়াটা শুরু হচ্ছে। এবার আপনাদের জানাই এসআইআর প্রক্রিয়াটা কিভাবে অনুষ্ঠিত হবে। অফিসিয়ালি বিএলওরা একদম সরাসরি বাড়ি বাড়ি যাবেন। পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বাড়িতে বিএলওদের যাওয়ার কথা রয়েছে। বিএলও বলতে ব্লক লেভেল অফিসার, তারা প্রত্যেকটি বাড়িতে যাবেন এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন, একটি করে ফর্ম দেবেন, এবং সেই ফর্মের মধ্যে বিভিন্ন জায়গায় লিখিতভাবে জানাতে হবে আপনার বাড়ির কতজন সদস্য রয়েছে, তার সঙ্গে আপনার বাড়ির যে বাবা কিংবা মা তাদের কত সালে তাদের রেজিস্ট্রেশন হয়েছিল ভোটার হিসেবে, ভোটার আইডি কার্ড, তাদের ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। যদি 2002 সালে অনুষ্ঠিত হওয়া, 2003 সালে অনুষ্ঠিত হওয়া এসআইআর এ আপনার নাম না থেকে থাকে, অর্থাৎ এর আগে পশ্চিমবঙ্গে এসআইআর অনুষ্ঠিত হয়েছিল 2003 সালে, সেই 2003 সালে এসআইআর এ যদি আপনার নাম না থাকে, অর্থাৎ 2003 সালে ভোটার তালিকায় যদি আপনি 18 বছর বা তার কম বয়স আপনার থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে একদম সরাসরি আপনার নাম নতুন ভাবে তুলতে হবে। নতুন ভাবে তোলার নিয়মটা কি? 2003 সালের যে ভোটার লিস্ট ছিল সেখানে যদি আপনার বাবা বা মায়ের নাম থাকে, সেই ভোটার লিস্টে আপনার বাবা বা মায়ের ভোটার কার্ডের যে রেফারেন্স সেইটা দিয়েই আপনি আপনার নাম তুলতে সক্ষম হবেন। তার সঙ্গে আপনার যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফের মধ্যে কি কি থাকছে? 12টা মোট আইডেন্টিটি প্রুফ। প্রাথমিকভাবে আপনাদের মনে রাখতে হবে একদম সরাসরি সুপ্রিম কোর্টের একদম মামলা করে তার পরবর্তীতে 12তম আইডেন্টিটি প্রুফ হিসেবে কিন্তু আধার কার্ডটাকে স্বীকৃতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং সেই ক্ষেত্রে প্রথম থেকে আপনারা একদম লিস্টটা দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র, এমন যদি কারোর পরিচয়পত্র থেকে থাকে যিনি কেন্দ্রীয় সরকারে কাজ করেছেন কিংবা রাজ্য সরকারে কাজ করেছেন এবং তার যে পেনশন তিনি পান, সেই পেনশনের একদম কাগজ জমা দিলেই তার নাম নতুন ভাবে তোলা যাবে। তাছাড়া 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া কোনো নথি যদি তার কাছে থাকে এবং তার কিন্তু সম্পূর্ণ ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে সেই নথিটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিলেই আর কোনো অসুবিধা থাকছে না। তার পরবর্তীতে জন্ম শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট যদি কারোর থাকে সেটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিলেই কোনো অসুবিধা থাকবে না। প্রতিটা জিনিসেরই ফটোকপি দিলেই হবে, অর্থাৎ জেরক্স কপি। তার সঙ্গে পাসপোর্ট দিতে হবে, তার সঙ্গে যদি পাসপোর্ট কারোর থাকে সেটা গৃহীত হচ্ছে, এবং মাধ্যমিক বা তদূর্ধ্ব
কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, মাধ্যমিক পাশের সার্টিফিকেট কিংবা তার বেশি যদি কারোর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেট দিলেও হবে, তাতেও কোনো অসুবিধা নেই। তাছাড়া কি থাকছে, রাজ্য সরকারের উপযুক্ত কোনো কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ সরাসরি আপনার বাড়ির যে ট্যাক্সের যে সার্টিফিকেট সেটা দিলেও হবে, সেটাও যদি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কেউ দেয় সেটাও গৃহীত হচ্ছে এই ক্ষেত্রে। এবং তার সঙ্গে ফরেস্ট রাইট সার্টিফিকেট, এটা কিছু লোকের ক্ষেত্রে ফরেস্ট রাইট সার্টিফিকেট সেটা কাজ করবে। পরবর্তীতে জাতিগত শংসাপত্র, অর্থাৎ এসসি এসটি এই যে জাতিগত শংসাপত্র দেয়া হয় বিভিন্ন জায়গায়, কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে যে জাতিগত শংসাপত্র দেয়া হয় সেটাও কাজে লাগতে পারে এই ক্ষেত্রে। এবং তার সঙ্গে জাতীয় নাগরিক রেজিস্টার, যে যাদের ক্ষেত্রে জাতীয় নাগরিক রেজিস্টার প্রযোজ্য তাদের ক্ষেত্রে সেটাও দেয়া যেতে পারে, কিংবা স্থানীয় প্রশাসনের দেয়া পারিবারিক রেজিস্টার, অর্থাৎ স্থানীয় প্রশাসন থেকে কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান তাদের পক্ষ থেকে যদি দেয়া পারিবারিক রেজিস্টার হয় সেটাকেও সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এবং তার পরবর্তীতে ছিল জমি এবং বাড়ির যে দলিল, সেই জমি এবং বাড়ির দলিল যদি আপনি দেন তাহলেও এসআইআর এর ক্ষেত্রে আপনার নাম নথিভুক্ত করা যাবে। এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের একদম লাল দিয়ে আলাদা করে লেখা দেখুন, এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। সেটা আমরা সবাই জানি, আধার কার্ডে একদম সরাসরি লেখাই থাকে, যে কোনো আধার কার্ডে আপনারা পেছন দিকে যদি দেখেন আধার কার্ডের পেছন দিকে, তাহলে সেই ক্ষেত্রে একদম দেখতে পাবেন যে আধার কার্ডে লেখাই থাকে এটি পরিচয়পত্র, তবে এটি নাগরিকত্বের প্রমাণ নয়, সেটা সবাই জানে। কিন্তু আধার কার্ডটাকে একসেপ্ট করা হচ্ছিল না, কিন্তু সেটা এই ক্ষেত্রে একসেপ্ট করা হবে। এই যে সামগ্রিক প্রত্যেকটা রাজ্যে এসআইআর চলবে, সেই ক্ষেত্রে এই এতগুলি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি সাবমিট করবেন বিএলওর কাছে, সেই ফটোকপি দিয়ে তার সঙ্গে আপনার সমস্ত ডিটেলস আপনি লিখে দেবেন, তাহলেই আপনার নাম নতুন যে ভোটার লিস্ট সেখানে উঠে যাওয়ার কথা। এবার সেই ক্ষেত্রে তারিখগুলো কি কি থাকছে, যদি নাম না ওঠে, অর্থাৎ 4 নভেম্বর বা 4 ডিসেম্বর এই যে এক মাস সময়, তার মধ্যে কেউ যদি না থাকে পশ্চিমবঙ্গে, তিনি কি করতে পারবেন, তিনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ তার কি করণীয় রয়েছে, তিনি পরবর্তীতে একদম সরাসরি প্রথম যে খসড়াটা বেরোচ্ছে সেই খসড়াটার জন্য তাকে অপেক্ষা করতে হবে, বা তাদের অপেক্ষা করতে হবে, বা আপনারা যারাই একদম সরাসরি ভোটার লিস্টে এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করবেন সবাইকেই একদম প্রথম যে খসড়া ভোটার লিস্ট যেটা বেরোবে সেইটার জন্য অপেক্ষা করতে হবে। সেই খসড়া ভোটার লিস্টটা বেরোবে 9 ডিসেম্বর, এবং 9 ডিসেম্বর থেকে শুরু হবে পরবর্তী এটার ভিত্তিতে যে সমস্ত অভিযোগ জানানোর সময় শুরু হচ্ছে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি 2026 পর্যন্ত। তার পরবর্তীতে 9 জানুয়ারি আবার ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, এবং তার পরবর্তীতে একদম ফাইনালি ভোটার লিস্ট একদম সম্পূর্ণটা শুদ্ধ করার মাধ্যমে বেরোবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। সুতরাং সম্পূর্ণ বিষয়টা এইভাবে ইলেকশন কমিশন নির্ধারণ করেছে, এবং ডেটগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। 1 মাস ব্যাপী প্রাথমিকভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এসআইআর প্রক্রিয়াটা হতে চলেছে। এবার আপনাদের জানাই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবে একটা প্রশাসনিক বদল ঘটিয়েছেন। এসআইআর এর যখন ডিক্লারেশনটা হচ্ছে দিল্লিতে এসআইআর ডিক্লারেশন হওয়ার সময় পশ্চিমবঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একটি ডিক্লারেশন করেছেন। কি ডিক্লারেশন নবান্ন থেকে উঠে এলো? নবান্ন থেকে যে ডিক্লারেশন উঠে এসেছে, 14 জন জেলা শাসক অর্থাৎ ডিএম তাদেরকে পরিবর্তন করা হয়েছে, অদল বদল করা হয়েছে, এবং তার সঙ্গে 64 জন বিভিন্ন ধরনের যারা কর্মী রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও কিন্তু এদিক থেকে ওদিক করা হয়েছে। বিভিন্ন জেলায় সেটা করা হয়েছে, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই অদল বদল করা হয়েছে। এবং অনেকেই কিন্তু বলছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা রুটিন একদম অদল বদল করা, রুটিন ট্রান্সফার সেটা হতেই পারে, কিন্তু অনেকেই কিন্তু মনে করছেন যে এই মুহূর্তে এই যে বদলটা করা হলো এবং প্রশাসনকে একদম নাড়িয়ে দেওয়া হলো এত বিস্তর ভাবে একটা বদল করার মাধ্যমে, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা তাদের ট্যাকটিক্স। কারণ এই মুহূর্তে যদি নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়াটা শুরু করে দেয়, তার পরবর্তীতে কিন্তু কোনো আধিকারিককে বদল করাটা
একদম সরাসরি এসআইআর কমিটি কিংবা এই যে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের হাতে চলে যাচ্ছে। সুতরাং তখন কিন্তু আর বদল করা সরকারের পক্ষে সম্ভব নয়। তাই জন্য যে কোনো যে কাজ শুরু হতে চলেছে একদম গুটি সাজানোর মতন করে এই মুহূর্তে নবান্ন থেকে তেমন নির্দেশ এসেছে এবং তার ভিত্তিতেই বিশাল বদল হয়েছে প্রশাসনিক লেভেলে, সেটাই মনে করছেন অনেকে। এবং অন্যদিকে আপনাদের জানাই যে যখন এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোটেস্ট দেখানো হয়েছে, যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রতি সদস্যই প্রায় বলেছেন, নেতা নেতৃত্বরাই বলেছেন যে এসআইআর এর মাধ্যমে যদি কোনো যোগ্য মানুষের নাম বাদ যায় তাহলে সেই ক্ষেত্রে তারা রক্ত গঙ্গা পর্যন্ত বইয়ে দেবেন, এরকম বক্তব্য উঠে এসেছে। সেটার ভিত্তিতে জ্ঞানেশ কুমার তিনিও তার বক্তব্য রেখেছেন। আপনারা দেখুন জ্ঞানেশ কুমার কি বললেন। जहां तक वेस्ट बंगाल की बात है, कोई भी गतिरोध नहीं है। संविधान के अंतर्गत सभी संवैधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन সামগ্রিক এসআইআর প্রক্রিয়াটার মাধ্যমে এই মুহূর্তে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার দিন 28শে অক্টোবর একদম সরাসরি কিন্তু ডাকা হয়েছে একটা মিটিং ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠক, যেটা কিন্তু বিহারে হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই ধরনের একটা সর্বদলীয় বৈঠক করতে চলেছে রাজ্য ইলেকশন কমিশন। এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে যেভাবে শুরু হতে চলেছে সেটাকে সম্পূর্ণভাবে কিভাবে অনুষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দেয়, পশ্চিমবঙ্গের সিনারিওর ক্ষেত্রে কোন কোন ছবি উঠে আসে, সেগুলো সমস্তই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আগামী 1 মাস ধরে এসআইআর অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আপনাদেরও যদি কোথাও কোনো সমস্যা তৈরি হয় একদম বুথ লেভেল অফিসারদের সঙ্গে কিংবা একদম সরাসরি আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা তৈরি হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সেগুলো নিয়ে আমরা অবশ্যই চর্চা করব এবং বিশ্লেষণ করব, বিভিন্ন মানুষকে জানানোর একটা সুযোগ থাকবে। তাই সমস্তটা এই মুহূর্তে একটা নতুন ফরম্যাটে শুধুমাত্র যে দেশের বিভিন্ন জায়গায় হতে চলেছে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে হতে চলেছে সেটা তো একটা লক্ষ্য নয়। একদম যেদিন এসআইআর এর ফরম্যাটটা আনা হয়েছিল সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একদম এই যে এসআইআরটা আনা হচ্ছে এটার মূল লক্ষ্যটা বিহার নয়, এটার মূল লক্ষ্য বাংলাটাকে কোনোভাবে ভোটার লিস্টটাকে কোনোভাবে একটা যদি ম্যানেজ করা যায় তাহলে হয়তো কোথাও গিয়ে কোনো একটা পলিটিক্যাল পার্টি তাদের কোনো সুবিধা হবে, এরকম একটা মন্তব্য বিরোধীরা বারংবার করেছিলেন। এবং অবশ্যই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেস সেটার কিভাবে প্রতিরোধ করে সেটা আমরা দেখব এবং এই যে প্রশাসনিক বদলটা হলো সেটা এই সামগ্রিকভাবে এটার একটা প্রতিরোধ করার ধরন কিনা সেটাও কিন্তু এখন দেখার বিষয়। অবশ্যই আমরা নজর রাখবো সমস্ত দিকে, সমস্ত খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।